সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঈশ্বরের ইচ্ছায় সবাই সুস্থ আছো, ভালোভাবে বাসায় থেকে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার এর তৃতীয় অধ্যায়ের শেষের পার্টটা পড়াশোনা করেছি। গত সপ্তাহে তোমাকে শেষের অংশের প্রথম পার্ট মানে শেষ অংশ 0-1 পড়েছি। আজকে আমরা শেষ অংশ 0-2 পড়ছি। তোমাকে আবার বলে রাখি যে এই শেষ অংশটা আমরা 4টা ক্লাসে বিভক্ত করেছি। সেই 4টা ক্লাসের আজকে সেকেন্ড ক্লাস। তাহলে এই সেকেন্ড ক্লাসে দেখো যে শেষ অংশটার মধ্যে গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম, তোমাকে একটু ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাই বা তোমাকে একটু মনে করিয়ে দেই যে UV-VIS আলট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রাম বা স্পেকট্রোস্কোপি বলতে কি বোঝায়, এবং ওই মূলনীতির অংশে কিছু নতুন শব্দ পেয়েছিলাম। মনে করে দেখো, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, আণবিক বর্ণালী, ইলেকট্রনিক বর্ণালী, এরকম কিছু শব্দ আমাদের কিন্তু জীবদ্দশায় এসেছিল ওগুলো পড়ার সময়। তাহলে ওই পড়াশোনা নিয়ে বলেছিলাম যে নেক্সট ক্লাসে তোমাকে ডিটেলস এটা নিয়ে পড়াশোনা করব, এবং সেই প্রেক্ষিতে অবশ্যই আজকে সেই বিষয়গুলো আমরা ডিটেলস শিখব। তার আগে ওই UV-VIS স্পেকট্রাম বা স্পেকট্রোস্কোপি কি প্রসেসে কাজ করে, ওই যন্ত্রটা দেখতে কেমন, বা ওই যন্ত্রটার সাহায্যে আমরা কিভাবে আমাদের মৌলসমূহের বা কোনো একটা যৌগের ঘনমাত্রা বা তার বিশোষণ মাত্রাকে কিভাবে হিসাব করা যায়, সেটা আজকে আমরা একটু জেনে নিই। দেখো, কার্যপ্রণালীর অংশে এখানে এই কথাগুলো তোমাকে এই বইটা, ওই যে বললাম যে কার্টেসি বা শ্রদ্ধেয় হাজারি এবং নাকসারের বই থেকে এই লেকচারগুলো রেডি করা। সেখানে দেখো কার্যপ্রণালীর কথাটা এখানে যেভাবে মেনশন করেছি বা করতে চাচ্ছি, UV-VIS স্পেকট্রোস্কোপ যন্ত্রটি হলো দ্বৈত রশ্মি বর্ণালী মাপক যন্ত্র। এতে ইউভি আলো রশ্মির উৎস রূপে ডিউটেরিয়াম ল্যাম্প হচ্ছে ইউভি রশ্মি সাপ্লাই দিচ্ছে, আর ভিজিবল স্পেকট্রোস্কোপির উৎস হিসেবে টাংস্টেন ফিলামেন্টের ল্যাম্প আমরা ব্যবহার করছি। এই যে যন্ত্রটা দেখো, 1 নম্বরে হচ্ছে ডি ল্যাম্প, যেটাকে বলছি ডিউটেরিয়াম ল্যাম্প, আরেকটা হচ্ছে ডাব্লিউ, টাংস্টেন এর প্রতীক হচ্ছে ডাব্লিউ, উলফ্রাম। হ্যাঁ, তার ল্যাটিন নাম থেকে ডাব্লিউটা আসছে। এই ডাব্লিউ ল্যাম্প, একটা ল্যামডা 1, একটা ল্যামডা 2। তোমার প্রশ্ন, স্যার দুটো ল্যামডা আমরা ব্যবহার করে কিভাবে আমরা এই কাজটা করতে পারি? সবসময় তো আমরা এক বর্ণী কারক বা এক বর্ণের আলো নিয়েই পড়াশোনা। ডেফিনেট তোমার কথায় যথেষ্ট যুক্তিসঙ্গত, এবং এখানেও কিন্তু আলটিমেটলি আমরা এক বর্ণের আলোই পাওয়ার চেষ্টা করেছি। সেটা কীরকম দেখো, এই দুটো ল্যাম্পের আলোটাকে মনোক্রোমেটরের মধ্যে যখন পাস করা হলো, তখন আর আলাদা কিন্তু ল্যামডা 1 এবং ল্যামডা 2 বলে আলাদা কোনো ল্যামডা থাকে না। তখন এটা মিক্স আপ হয়ে, এবং এটা মিক্স আপ বলতে পারো, এটা মনোক্রোমেটর একটা ছাঁকনি বলতে পারো, যেটা এই দুটো ল্যামডাকে ছেঁকে আমরা যে রিকোয়ারমেন্ট আমাদের, মনে করো ল্যামডা = 590 ন্যানোমিটার, এইটা দিয়ে আমরা কাজ করতে চাই। তাহলে এই দুটোর মধ্যে দিয়ে এই দুটোকে একসাথে করে আমরা একক ল্যামডা মনোক্রোমেটরে কাজই হচ্ছে অনেক তরঙ্গ রশ্মিকে, অনেক তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে এক বর্ণিতে রূপান্তরিত করা। হ্যাঁ, এটাকে একটা ছাঁকনি হিসেবে তুমি চিহ্নিত বা বলতে পারো। আচ্ছা, এর মধ্য দিয়ে যখন আলোক রশ্মিটা পাস হচ্ছে, তখন দেখো এই জানা ঘনমাত্রার একটা দ্রবণ, যেটাকে বলছি আমরা রেফারেন্স সেল, আর নমুনা সেল, যেটার মধ্যে আমরা কোনো নমুনা ইনপুট করছি, যে আমরা কোনো একটা জৈব যৌগের, ধরো বেনজিনের একটা নমুনা এই স্যাম্পল হিসেবে এর মধ্যে রেখে দিলাম। তাহলে ওই আলোটা এই দুটোর মধ্য দিয়েই পাস করলো, একটা জানা আর একটা অজানা। যখন এই দুটোর মধ্য দিয়ে পাস করে আবার এরকম ল্যামডা এর মধ্যে দিয়ে গেল, এই ল্যামডা এটাকে বলে চপার। এই চপারের কাজটা কি? এই চপারটা হচ্ছে ওই আলোটাকে, মানে এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা, দুটো ভিন্ন ল্যামডা হওয়াটাই স্বাভাবিক, কেননা রেফারেন্স যৌগের যে ল্যামডা আর নমুনা সেলের ল্যামডা এক নাও হতে পারে, কিন্তু একবর্ণী আলোই দুটোর মধ্য দিয়ে পাস করা হয়েছে। ওই দুটোর মধ্যে পাস করার পর চপারের মাধ্যমে তখন ফটো ডিটেক্টরে যায়, ফটো ডিটেক্টর থেকে অ্যাম্প্লিফায়ারে যায়, অ্যাম্প্লিফায়ার থেকে ফটো ডিজিটাল মনিটরে যায়, ফটো ডিজিটাল মনিটর থেকে
এই বর্ণালীটা সৃষ্টি হয়। এবং এই বর্ণালী এখানে সি না, দুঃখিত, এখানে ল্যামডা অথবা নিউ বার, এটার সাপেক্ষে এই কি বলে এই চেহারাটা আমরা পাই। এরকম আমরা শার্প পিক, হার্টবিটের মতো কিছু পিক আমরা দেখতে পাই। তোমাকে একটু ক্লিন করে দিই, তোমাকে বলতে সহজ হবে। তোমাকে একটু দুঃখ প্রকাশ করছি, এখানে এটা সি হবে না, দুঃখিত, এটা ল্যামডা হবে, অথবা ল্যামডা অর নিউ বার, যে মানটা তুমি ইউজ করো এই ধরনের লেখচিত্র বা এই ধরনের গ্রাফ আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানেও দেখো লিখে দিয়েছি দিস ইজ অলসো বেসড অন বিয়ার ল্যাম্বার্ট ল। তার মানে বিয়ার ল্যাম্বার্ট ল কিন্তু আমরা প্রথমে শিখেছি এই চ্যাপ্টারের শেষের দিকে। বিয়ার ল্যাম্বার্ট লতে আমরা দুটো ক্লাসে ডিটেলস শিখেছি, সেগুলোর অঙ্ক করেছি, এবং সেগুলোর যে একটা কমন যে সূত্রটা, যে এ ইকুয়ালস টু ই সি এবং এল, এই সূত্রের উপর বেস করেই কিন্তু এই পড়াশোনাগুলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা পড়েছি এখানে দেখো, এখানে যে ওই যে বিয়ার ল্যাম্বার্টের এ ইকুয়ালস টু ইসিএল, এই ইকুয়েশনটা যেখানে আমরা ডেভেলপ করেছি, সেটার কাহিনী হিসেবে আরেকটু যেখানে আমরা থেমে গিয়েছিলাম, টাংস্টেন ল্যাম্প ব্যবহৃত হয়। উভয় রশ্মি মনোক্রোমেটর বা এক বর্ণিকারক যন্ত্রাংশে প্রবেশ করে, যেটা বলেছি তোমাকে। নির্গত উভয় রশ্মির মিশ্রণটি ঘূর্ণায়মান চপার বা রোটেটিং চপার দ্বারা সমান দুই ভাবে বিভক্ত হয়ে একটি অংশ বিশুদ্ধ দ্রাবক ভর্তি রেফারেন্স সেল, আরেকটি অংশ নমুনা দ্রবণের মধ্য দিয়ে প্রবেশ করে বা প্রবেশ করানো হয়। আর দিয়ে বোঝায় রেফারেন্স, আর এস দিয়ে বোঝায় তোমার স্যাম্পল। তাহলে নির্গত রশ্মি কী হবে? আই আর, মানে আই বলতে বোঝায় তীব্রতা, রশ্মির তীব্রতা, ইন্টেন্সিটি অফ রেফারেন্স সেল আর ইন্টেন্সিটি অফ স্যাম্পল সেল। দ্বিতীয় ঘূর্ণায়মান চপারে পতিত হওয়ার পর ফটো ডিটেক্টরে যখন প্রবেশ করে, তখন অ্যাম্প্লিফায়ারে সেটা বহুগুণ বিবর্ধিত হয় এবং মনিটরে বর্ণালী সৃষ্টি করে। ওই বর্ণালীর সাহায্যে, ওই বর্ণালী দেখে এই কথাটা কি বলেছে দেখো, শেষ এটার নিচে, বর্ণালী মাপক থেকে পরীক্ষাধীন দ্রবণের বিশোষণ মাত্রা এ, অ্যাবজর্বেন্স, মোলার শোষণ সহগ ইপসিলন, এবং সেল অথবা কোষের দৈর্ঘ্য এল, যেটা 1 সেন্টিমিটার জানা যায় বা 1 সেন্টিমিটার আমরা নিয়ে কাজ করি, এইসব মান বিয়ার ল্যাম্বার্ট সমীকরণে এতে বসিয়ে নমুনা দ্রবণের ঘনমাত্রা সহজে নির্ণয় করা যায়। তাহলে এই প্রসেস, এখানে কিন্তু আমরা কার্যপ্রণালী, মূলনীতি আর কার্যপ্রণালীর মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে। কি সেটা? গত ক্লাসে মূলনীতিতে তুমি কিন্তু নতুন 4 থেকে 5টা শব্দ পড়েছিলে, কার্যপ্রণালীতে এসে তুমি কিছুটা বুঝতে পেরেছো যে হ্যাঁ, একটা যৌগের দ্রবণ আমরা নিলাম নমুনা হিসেবে এবং রেফারেন্স হিসেবে, দুটোই নিলাম, তারপরে এটার মধ্য দিয়ে আমরা আলো পাস করলাম। কিন্তু এই আলো পাস করার সময় এই ফটো ডিটেক্টরে কী ঘটনা ঘটে, এই অ্যাম্প্লিফায়ারে কী ঘটনা ঘটে, এই বিষয়গুলো জানার জন্য এই যে ইলেকট্রন উদ্দীপিত হওয়া, শোষিত শক্তি, বিকিরিত শক্তি, এই বিষয়গুলো কিন্তু বারবার এখানে আসছে। তাহলে সেগুলো একটু ভালো করে বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এখানে হাতে লিখে আমি তোমার বইয়ের সাথে আরও কিছু অ্যাড করেছি। বইয়ের ল্যাঙ্গুয়েজ তোমার জন্য অনেক সময় বুঝতে যদি খুব কঠিন মনে হয়, যদি বুঝতে তোমার একটু মনে হয় যে স্যার এই ল্যাঙ্গুয়েজগুলো আমার জন্য একটু সহজভাবে বোঝা যায় কি না, সেই হিসাবে দেখো লিখেছি আমি UV-VIS অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে এখানে আলট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপি এর বর্ণালী ব্যবহার করে কোনো দ্রবণের বিশোষণ মাত্রা হিসাব করে, মানে এ অ্যাবজর্বেন্স হিসাব করে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা, যেটা এই মাত্র আমরা শিখলাম। কোনো যৌগে পাই বন্ধন থাকা, পাই বন্ধন রয়েছে, পাই বন্ধনের জন্য যে দুটো ইলেকট্রন দায়ী সেটাকে বলা হয় পাই ইলেকট্রন, অথবা নন বন্ডিং ইলেকট্রন বিশিষ্ট হলেই এই রশ্মি ব্যবহার করা যায়। তার মানে পাই ইলেকট্রন থাকতে হবে অথবা নন বন্ডিং ইলেকট্রন থাকতে হবে, যেটা গত ক্লাসে কিন্তু নিয়ে আমরা পড়েছিলাম, আজকে তার হাতে খড়ি দিয়েছিলাম, আজকে তার একটু একটু পড়ার বা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো নাম্বার এ, জৈব যৌগে কার্যকরী মূলকে, এই যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে ডেফিনেটলি একটা পাই বন্ধন রয়েছে, পাই বন্ধন থাকা মানেই পাই ইলেকট্রন, এখানেও পাই বন্ধন রয়েছে তাই পাই ইলেকট্রন রয়েছে। জৈব যৌগে একান্তর দ্বিবন্ধন, যেটা এই যে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে একান্তর দ্বিবন্ধন মানে একটা বাদ দিয়ে একটা দ্বিবন্ধন, বিষয়টা এরকম। বি নাম্বারে বলেছে, দুঃখিত, জৈব যৌগে একান্তর দ্বিবন্ধন, তাহলে 3 নাম্বারে বলেছে, সি নাম্বারে বলেছে অ্যারোমেটিক যৌগ, যেমন এই যে এরকম একটা ছবি, একান্তর দ্বিবন্ধন,
এই যে একান্তর দ্বিবন্ধন এরকম। তাহলে এই ধরনের যৌগগুলোর ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, বিশোষণ মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা UV-VIS স্পেকট্রাম বা স্পেকট্রোস্কোপি ইউজ করতে পারি। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো, পরবর্তী স্লাইডে তোমাকে ওই ছবিটা, যে ছবিটা একটু আগে বোঝানোর চেষ্টা করেছি, এটা হাতেও এঁকেছিলাম যাতে তোমার আরও ইজিলি, যদি ওইটা তোমার কাছে কনজাস্টেড মনে হয়, এটাও এখানে দেখো, এখানে ঠিক করে দিয়েছি নিউ বার অথবা ল্যামডা। মানে এখানে একটা ছবি, দুটো ছবি কেন, অ্যাবজর্বেন্স ভার্সেস নিউ বার যদি নেই তাহলে এই পিকগুলো উপরের দিকে দেখাবে, এরকম দেখাবে। যদি টি মানে ট্রান্সমিটেন্স ভার্সেস নিউ বার এর গ্রাফ আঁকা হয় তাহলে বিষয়টা এই যে এরকম গ্রাফটা নিচের দিকে শার্প পিকগুলো দেখাবে। এই কেননা অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্স একে অপরের বিপরীত রাশি। এবং তোমার মনে আছে কিনা এ ইজিক্যাল টু মাইনাস লগ অফ টি, আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে এটা ডিটেলস শিখেছিলাম। তাহলে দুই ধরনের গ্রাফই দেখাতে পারে। তাহলে এই বর্ণালী মাপক যন্ত্রটা নিয়ে কিন্তু অলরেডি আমরা পড়াশোনা করেছি। বর্ণালী মাপক যন্ত্র এখানে লিখেও দিয়েছি, দুঃখিত। এখানে দেখো বিশেষ দ্রষ্টব্যে বলেছি বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং এর ধারণা ব্যতীত UV-VIS এর মূলনীতি অনুধাবন করা সম্ভব নয়, যার জন্য এমওটি কথাটা মানে হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এই মলিকুলার অরবিটাল থিওরির বাংলা হচ্ছে আণবিক অরবিটাল, এই যে দেখো লিখে দিলাম আণবিক অরবিটাল তত্ত্ব বা আণবিক অরবিটাল থিওরি। তাহলে এই আণবিক অরবিটাল থিওরি নিয়ে আমাদের এখন ডিটেলস পড়াশোনা, ঠিক আছে। তাহলে এই ধীরে ধীরে এই বিষয়টা গত ক্লাসে কিন্তু মূলনীতিটা জাস্ট একটু তোমাকে ধারণা দিয়েছিলাম। আজকে ওইটা কার্যপ্রণালী শিখছি, কার্যপ্রণালীটা একটু বুঝেছি, ধরে নিলাম 20% বুঝতে পেরেছি। এবার এই কার্যপ্রণালী করতে গিয়ে কি মেকানিজম অ্যাপ্লাই হয় ওই ক্ষেত্রে, সেগুলো নিয়ে আজকে পড়াশোনা করব। যেখানে নতুন শব্দগুলো কি কি, বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। দেখো পরবর্তী স্লাইডে যাই। এই ছবিটা ডেফিনেটলি তোমার বইতেও রয়েছে। তো এখানে দেখো শক্তি, এই একটা এনার্জি লেভেল এঁকেছি। এখানে বন্ডিং মলিকুলার অরবিটাল মানে যেটা সিগমা বন্ধন, যেটা বন্ধন তৈরি করে, যেটাকে আমরা মলিকুলার অরবিটাল বলছি, আণবিক অরবিটাল। এই মলিকুলার অরবিটাল আবার কাকে বলে সেটা ডেফিনেশনটা একটু জেনে আসি। দেখো MO যৌগ অণুতে, কোনো একটা যৌগের যে অণু রয়েছে সেখানে বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমূহ সঞ্চরণশীল অবস্থায় থাকে, ওই চারিদিকের অংশকে আণবিক অরবিটাল বলা হয়। যেমন মনে করো হাইড্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে এই একটা তাহলে এই মধ্যবর্তী জায়গায় ইলেকট্রন রয়েছে, তাহলে এই মধ্যবর্তী জায়গাটার নাম হচ্ছে কি আণবিক অরবিটাল। অণু তৈরি করার সময় যে অরবিটালটা ব্যবহৃত হয়। এখানে আবার আরেকটা কথা, MOT এর তত্ত্ব অনুযায়ী আণবিক অরবিটালের কনসেপ্ট এটা। আরেকটা কনসেপ্ট তোমার জীবদ্দশায় আসবে, সেটি হচ্ছে দেখো AO, একটা হচ্ছে MO মানে হচ্ছে মলিকুলার অরবিটাল, আর AO মানে হচ্ছে অ্যাটমিক অরবিটাল। যে অ্যাটমিক অরবিটালের কনসেপ্ট পাওয়া যায় VBT মানে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি বলতে আমরা কি বুঝি, ভ্যালেন্স বন্ড থিওরি জিনিসটা কি? ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে, দেখো থিওরি যা হলো, দুটি ইলেকট্রন যখন দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে আবদ্ধ থাকে তখন সেটাকে বলা হয় অ্যাটমিক অরবিটাল। কারণ এখানে ছবিটা, চেহারাটা দেখতে কীরকম হতে পারে দেখো, এখানে ছবিটা দেখতে এরকম, এই হাইড্রোজেন গোলাকার, এই হাইড্রোজেন গোলাকার, এখানে ছবিটা এরকম, যে এই ক্ষেত্রে তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এভাবে। তাহলে বলেছে যে যোজ্যতা স্তরে, হাইড্রোজেনের যোজ্যতা স্তরে একটা করে ইলেকট্রন, এরা এই দুই হাইড্রোজেন পরমাণুর মধ্যবর্তী স্তরে। তাহলে কিন্তু প্রকারান্তরে MOT এবং VBTর কনসেপ্ট প্রায় কিন্তু কাছাকাছি, সেম। এখন একটা যোজ্যতা স্তর আর একটা বলেছে নিউক্লিয়াসের চারিদিকে সঞ্চরণশীল ইলেকট্রন, দুটোর মধ্যে এই কিঞ্চিত পার্থক্যটা রয়েছে। যাই হোক, আমরা আপাতত আমাদের এই অংশটা বোঝার জন্য MOT এটা বুঝলেই আমাদের জন্য সহজ হবে। MO কথাটার মানে হচ্ছে মলিকুলার অরবিটাল। তারপরে দেখো এটা সিগমা, তাহলে পাই বন্ধনযুক্ত যখন কোনো যৌগ থাকবে তাহলে ডেফিনেটলি সেখানে বন্ডিং থাকবে, বন্ধন তৈরি করেছে মানে বন্ডিং। তাহলে মলিকুলার
অরবিটাল, সেখানে পাই ইলেকট্রন। নন বন্ডিং বলতে এখানে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। অ্যান্টি বন্ডিং এমও, যেটাকে পাই স্টার দ্বারা চিহ্নিত করা হয়েছে। অ্যান্টি বন্ডিং এমও, যেটা সিগমা স্টার দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো বললো স্যার এই জিনিসগুলো কেন আসছে, এই জিনিসগুলোর মর্মার্থ কি? এই জিনিসগুলোর মর্মার্থ হচ্ছে বাবা পাই ইলেকট্রন। দেখো বারবার বলেছে পাই ইলেকট্রন কথাটার মানে কি। পাই ইলেকট্রন মানে কি? সঞ্চরণশীল ইলেকট্রন, অথবা সঞ্চরণশীল না হোক, পাই ইলেকট্রন, পাই বন্ধন সৃষ্টিতে যে ইলেকট্রনগুলো দায়ী তাদেরকে বলা হচ্ছে পাই ইলেকট্রন। সঞ্চরণশীল কথাটা বাদ দিলাম, এখানে হয়তো তোমাকে কনফিউজ করবে। তাহলে পাই ইলেকট্রনের একটা, যে কোনো একটা ইলেকট্রন, পাই বন্ধন সৃষ্টিতে যে দুটো ইলেকট্রন থাকে সেটার একটা ইলেকট্রন নিম্ন স্তর, এই যে মনে করো একটা শক্তি স্তর, এই স্তরে একটা ইলেকট্রন রয়েছে, ওই ইলেকট্রনটা উদ্দীপিত হয়ে আস্তে আস্তে উপরে গেল, উপরে গিয়ে আবার ফেরত আসলো। এখন কোন লেভেলে যাবে সাধারণত, এই যে দেখো সেটাও তোমাকে ছবি দিয়ে, মানে পাই থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে জাম্প করে সর্বোচ্চ কত দূর যেতে পারে, মানে কত দূর সে পথ অতিক্রম করতে পারে, সেই হিসাবে এখানে কথাটা এরকম। দেখো এখানে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় নাম্বার ওয়ান সিগমা থেকে পাইতে যেতে পারে, পাই থেকে নন বন্ডিংয়ে যেতে পারে, নন বন্ডিং থেকে পাই স্টারে যেতে পারে, পাই স্টার থেকে সিগমা স্টারে যেতে পারে। তার মানে সোজা কথা সিগমা থেকে সিগমা স্টারে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে প্রচুর এনার্জি প্রয়োজন বিধায় এই সিগমা থেকে সিগমা স্টারটা খুব বেশি অ্যাপ্লিকেবল হয় না। এবার আমরা দেখো সিগমা থেকে পাই, পাই থেকে নন বন্ডিং, নন বন্ডিং থেকে সিগমা স্টারে যেতে পারে, সিগমা থেকে পাই, পাই থেকে নন বন্ডিংয়ে যেতে পারে, পাই থেকে নন বন্ডিং, নন বন্ডিং থেকে পাই স্টারে যেতে পারে, আবার 5 নাম্বারে নন বন্ডিং থেকে পাই স্টারে যেতে পারে। তার মানে বিভিন্ন ক্যাটাগরির এনার্জি আমরা পেতে পারি, কিন্তু এক্ষেত্রে কার ভূমিকা, কার ইলেকট্রনিক দায়বদ্ধ, এই ইউভিভিআইএস স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে কোন ইলেকট্রনটা দায়বদ্ধতা প্রদর্শন করবে, ডেফিনেটলি সেটাকে আমরা বলছি পাই ইলেকট্রন। তাহলে পাই ইলেকট্রন বলতে এখানে যদি আমরা এনার্জি লেভেল চিন্তা করি, এটা মনে করো সিগমা, এটা মনে করো পাই, এবং এটা মনে করো নন বন্ডিং, এটা হচ্ছে পাই স্টার। তাহলে কার দায়বদ্ধতা রয়েছে? পাই বন্ধনে থাকা ইলেকট্রন। তাহলে পাই বন্ধনের একটা ইলেকট্রন উদ্দীপিত হয়ে পাই স্টারে গেল, তাহলে পাই স্টারে গেলে এনার্জি কি হবে? শোষিত হবে। এই শোষিত এনার্জি আবার সেটা কি বিকিরিতও হতে পারে। তাহলে এই শোষিত এনার্জি মেশিনের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারছি, এই শোষিত শক্তির মানই ক্যালকুলেশন করে স্পেকট্রোস্কোপিটা আমরা শেখার চেষ্টা করছি। তোমাকে হয়তো একটু একটু বোঝাতে পারছি, কিন্তু এখনও তুমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হওনি যে স্যার এম ও মলিকুলার অরবিটাল এখানে কিভাবে এনার্জিটা সৃষ্টি করলো। কিন্তু তোমাকে কিন্তু এটা বোঝাতে পেরেছি যে এখানে বেশ কয়েকটা এনার্জি ধাপ রয়েছে। সেই এনার্জি ধাপের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট, যেটা তুমি যদি সংকরণ বুঝে থাকো, সংকরণে গ্রাউন্ড স্টেটে সিগমা বন্ধন রয়েছে যেটা সহজে ভাঙতে চায় না, তার থেকে একটু উপরে পাই বন্ধন রয়েছে। পাই বন্ধন এবং পাই স্টার এর মাঝখানে যে এলাকা, এই এলাকাটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং বা নন বন্ডিং। এখানে কোনো বন্ধন সৃষ্টি হতে পারবে না। তাহলে পাই লেভেল থেকে, পাইয়ের এনার্জি লেভেল থেকে পাই স্টারে গেল, পাই স্টার থেকে আবার পাইতে ফেরত আসলো। তাহলে এই যাওয়া আসা, এই উদ্দীপিত অবস্থা, যাওয়া আসা, এই উদ্দীপিত অবস্থার মাধ্যমে এনার্জি কি হয়? শোষিত হয়। এই শোষিত এনার্জি আমরা মেশিনে ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, এবার তোমার কথা হচ্ছে স্যার এই এনার্জি ডায়াগ্রামটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে এই জিনিসটা শিখবো, তার জন্য সেটার জন্য আর একটু ভালো তোমার এই ছবিটা দরকার। দেখো এই যে নাম্বার ওয়ান, এক নাম্বার, এই যে এক নাম্বারে সিগমা থেকে সিগমা স্টার এটা হয় না, 2 নাম্বারে এটাও খুব এনার্জির প্রয়োজন হয়, 3 নাম্বারেও এটারও মোটামুটি, মানে সিগমা বন্ধন থেকে ইলেকট্রনের জার্নি তৈরি হয় খুব কম, কারণ সিগমা বন্ধনটা অপেক্ষাকৃত শক্তিশালী। কার অপেক্ষা? পাই বন্ধন অপেক্ষা। তাহলে পাই থেকে নন বন্ডিং, নন বন্ডিং থেকে পাই স্টার, তাহলে এই লেভেলটা সে কি করে? এই লেভেলটা সে অতিক্রম করে। অতিক্রম করলে পাই থেকে পাই স্টারে গেলে লো লেভেল থেকে হাই লেভেলে যাওয়া মানেই এনার্জি শোষিত হয়। ঠিক আছে, এখন এই এমও নিয়ে আরেকটু ডিটেলস পড়াশোনা আমরা পরবর্তী স্লাইডে করে থাকি বা করি। দেখো এখানে তোমাকে আরেকটু ধারণা দিয়েছি, এই ধারণাটা কীরকম সেটি হচ্ছে এবার বিও মানে হচ্ছে বন্ধন গঠন করে যে অরবিটাল তাকে বলে বিও, আরেকটা বলে অথবা বিএমও। তার মানে
এমও যেটা মলিকুলার অরবিটাল আর বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল একই কথা, এই যে বন্ডিং অরবিটাল অথবা বন্ডিং মলিকুলার অরবিটাল একই কথা। এবিও এ মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল অথবা এবিএমও অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল একই কথা। এখন এক্সাম্পল এক নাম্বার এক্সাম্পল 1 দিয়ে তোমাকে কি বোঝানোর চেষ্টা করেছি যে হাইড্রোজেন কিভাবে গঠিত হয় অ্যাকর্ডিং টু দিস মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরির দ্বারা হাইড্রোজেন আমরা কিভাবে গঠন করতে পারি। তাহলে দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন এর মধ্যে কি বন্ধন রয়েছে বলো। ডেফিনেটলি তুমি বললো স্যার সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনটা কিভাবে তৈরি হয় এবং এখানে কোনো ইলেকট্রন উদ্দীপিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, এখানে কোনো পাই বন্ধন আছে না, অতএব এরা শো করবে না, কিন্তু এই ইউভি ভিআইএস স্পেকট্রোস্কোপিতে কোনো কিছু শো করবে না। কিন্তু এই H2 কেন নিলাম আমাদের মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্টটা বোঝার জন্য। সেটা কীরকম দেখো, এখানে এনার্জি ব্যারিয়ার দিয়েছি। তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, এটা একই লেভেলে থাকবে। দুটো পরমাণু একই লেভেলে না আসলে তারা তো বন্ধন গঠন করতে পারবে না। এই লেভেলটাকে আমরা ফিক্সড চিন্তা করলাম, দিস ইজ ফিক্সড লেভেল। তাহলে এর নিচে থাকে বন্ডিং অরবিটাল আর এর উপরে থাকে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এই কথাটা মানে কি স্যার, এটা বুঝলাম না। এই কথাটা মানে হচ্ছে এই যে মনে করো একটা এনার্জি বললাম, এখানে ধরে নিলাম এটা হচ্ছে বন্ড, মানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে তার অবশ্যই বন্ধন তৈরি করবে, কারণ এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এটা কি সিগমা বন্ধন তৈরি করবে। তাহলে এই একটা আর একটা ইলেকট্রন মিলে টোটাল ইলেকট্রন এখানে কয়টা, দুটো। তাহলে নিচের লেভেলটাকে আমরা বলছি বন্ডিং অরবিটাল, আর উপরে যে লেভেলটা অটোমেটিক্যালি বন্ডিং লেভেল যদি তৈরি হয় অটোমেটিক্যালি এবিও মানে এর সাথে সাথে অ্যান্টিবন্ডিং তৈরি হবে। মানে অ্যান্টিভাইরাস তৈরি হওয়া মাত্রই ওই অ্যান্টিভাইরাসের প্রতিষেধকও তৈরি হয়ে যায়। যারা পৃথিবীতে অ্যান্টিভাইরাস ছড়িয়ে দেয় তারাই আবার ওই অ্যান্টিভাইরাসের কিভাবে ওইটাকে নষ্ট করা যায় সেই সফটওয়্যার ও সিডি হিসেবে তারা বিক্রি করে। এটাও একটা বিজনেস, এটা একটা কি বলে যে এটা একটা মানে একটা খারাপ কিছু সৃষ্টি করে সেটাকে আবার ঠিক করার একটা প্রসেস। যাই হোক, তাহলে বন্ডিং অরবিটাল যদি তৈরি হয় ডেফিনেটলি তার সাথে সাথে অ্যান্টি বন্ডিং অরবিটালও তৈরি হবে। তাহলে বন্ডিং অরবিটাল যদি সিগমা হয় তাহলে এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল কি হবে, সিগমা স্টার। তোমাকে বোঝাতে পারছি নিশ্চয়ই। আচ্ছা, এবার এবিও এবং বিও, এখন তুমি বলবে স্যার এই লেভেলটা কেন, এই লেভেলটা হচ্ছে দুইটা পরমাণু একটা লেভেলে এসে নিচে বন্ধন তৈরি করেছে, উপরে অ্যান্টি বন্ডিং তৈরি করেছে। তাহলে যৌগটা সুস্থিত বা যৌগটার মধ্যে কি বন্ধন বা যৌগটা সুস্থিত হবে কি না, এই যে দেখো এখানে একটা আরও তোমাকে একটা ছবি দিয়ে বুঝিয়েছি এখানে, যে এই পাই থেকে এই যে দেখো সিগমা বন্ধন যখন ভাঙে তখন এখানে কয়টা ইলেকট্রন ছিল, দুটো। একটা ইলেকট্রন সিগমা থেকে কোথায় চলে গিয়েছে দেখো, সিগমা স্টারে। তাহলে এই লো লেভেল থেকে যখন হাই লেভেলে গেল তখন এনার্জি কি হবে, শোষিত হয়, এনার্জি শোষিত হয়। আর হাই লেভেল থেকে যখন লো লেভেলে আসে তখন এনার্জি বিকিরিত হয় ডেফিনেটলি। তাহলে আমরা কি শিখেছিলাম, সিগমা থেকে সিগমা স্টার পসিবল না। তার মানে কি এই হাইড্রোজেনের যে দুইটা সিগমা বন্ধনে যে দুইটা ইলেকট্রন রয়েছে, অ্যান্টি বন্ডিংয়ে কিন্তু কোনো ইলেকট্রন নাই, সেইটার বন্ধনটা কিভাবে হিসাব করা হয়। মানে এখানে তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই দুটো ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিংয়ে দুটো ইলেকট্রন এরা কীভাবে বন্ধন গঠন করে বা এদের বন্ধনের সংখ্যা কয়টি। দেখো বন্ধন গঠিত হলে বন্ধনের সংখ্যা হবে, এটা সূত্র, 1/2 বন্ডিং অরবিটাল ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রনের সংখ্যা। তার মানে বন্ডিং অরবিটাল ইলেকট্রন হচ্ছে কয়টা দেখো, দুইটা, 2 - 0, কেন অ্যান্টি বন্ডিংয়ে তো কোনো ইলেকট্রন নাই আর উদ্দীপিত অবস্থায়ও যাচ্ছে না এক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, কাটাকাটি গেলে 1, মানে হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন একক বন্ধন হাইড্রোজেন। তাহলে মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে হাইড্রোজেনের গঠন প্রক্রিয়ার সিস্টেমটা হচ্ছে এরকম। সেখানে এই যে যে জিনিসটা দেখো আজকে কিন্তু এই জিনিসটা একেবারেই নতুন, এটা কিন্তু অনার্স লেভেলের ফার্স্ট ইয়ারের পড়াশোনা, সেটা তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আজকে এটা প্রথম শিখলাম, আজকে একটু শিখেছি, নেক্সট ক্লাসে এটার আরও একটা এক্সাম্পল দিয়ে আমরা ডিটেলস শিখব। সো তোমার এত দুশ্চিন্তা করার কিছু নাই,
এই ভিডিওটার সাথে এর পরের যে ভিডিওটা পাঠাবো ও দুটো ভিডিও একসাথে কোরিলেট করলে আশা করি তুমি এই মলিকুলার অরবিটাল থিওরি কনসেপ্টটা সহজে বুঝতে পারবে। দেখো আরেকটা এক্সাম্পল আজকে আমরা শিখব, সেটি হচ্ছে হিলিয়াম টু He2 বাস্তবে কেন গঠিত হয় না। মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এটা কীভাবে বোঝাতে পারি। দেখো এই যে এনার্জি লেভেল, এই যে ডেফিনেটলি সিগমা, এখানে একটা হিলিয়ামের দুইটা ইলেকট্রন, এখানে একটা হিলিয়ামের দুইটা ইলেকট্রন, তাহলে সিগমা বন্ধন তৈরি হতে গেলে দেখো দুই দুই কয়টা, চারটা ইলেকট্রন, চারটার মধ্যে এই নিচের লেভেলে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে 2, নিচে দুইটা থাকতে পারবে, তাহলে বাকি দুইটা কোথায় থাকবে, অ্যান্টি বন্ডিংয়ে থাকবে। তাহলে বন্ডিংয়ে দুইটা, অ্যান্টি বন্ডিংয়ে দুইটা, তাহলে আমাদের সূত্র কি, হাফ ইন্টু BO মাইনাস ABO, তার মানে ইকুয়ালস টু হাফ ইন্টু 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে হিলিয়াম আর হিলিয়াম এর মধ্যকার কোনো বন্ধন তৈরি হয় না বিধায় এরা এই বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল, এখানে তোমাকে আরেকটু সহজ করে দিই, দেখো বন্ডিং অরবিটালে ইলেকট্রন দুটো এবং অ্যান্টি বন্ডিংয়েও ইলেকট্রন দুটো, যার কারণে এরা সুস্থিত নয়, হিলিয়াম 2 কখনোই তৈরি হয় না। এবং এরা যদি তৈরিও হতো, ধরে নিলাম জোর করেও এদেরকে আমরা সৃষ্টি করেছি, তৈরি করেছি, কিন্তু এই ক্ষেত্রে কোনো UV-VIS আমরা দেখতে পেতাম না। কেন? কারণ এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন উদ্দীপিত হয়ে যে উপরে যাবে, কিন্তু উপরে তো খালি কোনো জায়গাই নাই। উপরে যদি কোনো খালি জায়গা না থাকে তাহলে তো ইলেকট্রন যাওয়া আসা না করলে তো আমরা কোনো শোষণ বর্ণালী দেখতেই পারবো না। তাহলে হিলিয়াম 2 কখনো তৈরি হয় না। হাইড্রোজেন H2 তৈরি হয়। H2 হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরির প্রথম কনসেপ্ট দিয়ে তৈরি করা কোনো একটা অণু। এই অণুটা কিন্তু UV-VIS দেখাবে না। কেন? এই যে দেখো এখানে বন্ডিং অরবিটালে যে সিগমা, অ্যান্টি বন্ডিংয়ে যে সিগমা স্টার, এই সিগমা থেকে সিগমা স্টার ইলেকট্রন উদ্দীপিত হওয়া, যাওয়া আসা এটা সম্ভব না। সিগমা থেকে সিগমা স্টারের কোনো অ্যাবজর্বেন্স আমরা ওই ডিটেক্টরে শনাক্ত করতে পারবো না, কারণ এটা সিগমা বন্ধনের এনার্জি লেভেল অনেক বেশি। ঠিক আছে, সিগমা থেকে সিগমা স্টারে এনার্জি, ব্যারিয়ার এনার্জি, অনেক এনার্জি অতিক্রম করতে হয়, যেটা সরবরাহ করা সম্ভব না। কিন্তু আমরা পাই বন্ধনে থাকা ইলেকট্রনগুলোকে উদ্দীপিত করে সামনের দিকে অগ্রসর হতে পারি। তাহলে সেই কনসেপ্ট থেকে আজকে আমরা এতটুকু পড়েছি। এবার পাই বন্ধনের ইলেকট্রনটা কিভাবে উদ্দীপিত হয়, তার মানে গতদিনে মলিকুলার অরবিটাল থিওরি বা UV-VIS এর মূলনীতিতে যে নতুন শব্দগুলো পড়েছিলাম, আজকে ওই নতুন শব্দগুলোর হয়তো 20% পড়েছিলাম, আজকে 50% পড়েছি, আরও 50% নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি। কারণ একসাথে এত পড়া তোমাকে বুঝতে গেলে তোমাকে একটু সময় প্রয়োজন। তাহলে অবশ্যই এগুলো লেকচার খাতায় তুলে রাখবে এবং এগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার মনে দানা বাঁধতে পারে, সেগুলো তুমি লিখে রাখবে এবং যখন ঈশ্বরের ইচ্ছা আমরা সামনাসামনি ক্লাস করব তখন এগুলোর বিষয় নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব। ঠিক ক্লাসে এই প্রবলেমগুলো আমরা সলভ করব, কিন্তু অবশ্যই তুমি এইগুলো খাতায় লিখে রাখবে অ্যাজ এ লেকচার হিসাবে। তাহলে আজকে এ পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, শুভ বিদায়।